দেখতে পাচ্ছি একজন ছেলে একজন মেয়ে দাঁড়ায় আছে, মানে আইডিওলজিটা একটু কাইন্ডলি আমাকে বলবেন। এখন বোর্ড এক্সাম জন্য যদি প্রথমেই বলতে চাই তাহলে এটি একটি অপূর্ণ প্রেম কাহিনী বলা যেতে পারে। তো এখানে প্রথমে একটু পরিচিতি আসে যে প্রথমে যে গল্পের নায়ক, সে নায়কটি আবির্ভাব হয়, সে নায়কটি হলো অনুপম। যে অনুপম আসলে শিক্ষিত, সে তার বয়স দেখা যায় যে 23 এবং সে অলরেডি MA পাশ করে ফেলেছে। কিন্তু সে শিক্ষিত হওয়া সত্ত্বেও তার খুব একটা ব্যক্তিত্ব নেই। সে তার নিজের কথা নিজে কাউকে বলতে পারে না। তার মামা আসলে তাকে বলা হয় যে হচ্ছে, সে বলে যে মামা তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট পৃথিবীতে। তার মামা হলো তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। মামা যা বলে সে তাই করে, ঠিক আছে। তার নিজের কোনো আসলে ভ্যালু নাই বা নিজের সিদ্ধান্ত নিবে, নিজের পক্ষে যে দাঁড়িয়ে সে স্ট্যান্ড নিবে, এরকম কিছু করতে পারে না। তার বাবা আগে সে উকিল ছিলেন, কিন্তু তিনি মারা গেছেন। এখন তার মা আছে, কিন্তু মা সেভাবে অভিভাবক না, তার মামাই অভিভাবক। তো এমন সময়, যেহেতু তার পড়াশোনা অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন বিয়ে করার বয়স, তাই এমন সময় তার এক বন্ধু হরিশ, সে কানপুরে থাকে, সে একটি বিয়ের প্রপোজাল নিয়ে আসে। আচ্ছা, সেক্ষেত্রে আবার অনুপম বলে যে আমার তো কিছু করার নেই, তুমি মামার সাথেই কথা বলো। হরিশ সেই সম্বন্ধটি মামার সাথে আলোচনা করে, মামা মোটামুটি রাজি হন। এক্ষেত্রে সব মামা যেমন দেখতে চান, মামা যেমন পরিবারের আর কি সন্তান চান যে তাদের তেমন কিছু থাকবে না, কিন্তু যা থাকবে সবকিছু একদম মেয়ের প্রতি ঢেলে দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে দেখা যায় যে যৌতুক চাই না, কিন্তু যৌতুক দিও। যৌতুক দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু যা আছে সব জানা দিও, ঠিক আছে। তো এরপর যেহেতু মামা রাজি হন, তখন অনুপমের পিস্তত দাদা বিনু দাদা আর কি, পিস্তত ভাই বিনু দাদা, সে গিয়ে আর কি যেই আংটি পরানো যেটা অনুষ্ঠান বলে, এবং মেয়ে সম্পর্কে বেশ অনেকটুকু আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকটুকু কথা বলতেছিল, যেমন মেয়ের সবকিছুই মনে হচ্ছিল যে অনুপমের কাছে এমন ভাবে বর্ণনা করতেছিল যে অনুপম তো শেষ, ওর জীবনটা মনে হয় এই জায়গাতে শেষ, যে মেয়ের বর্ণনা এত সুন্দর করে দিয়েছিল। আচ্ছা, এরপর মোটামুটি টানা চলে যায় আমরা বিয়েতে। তো বিয়ের দিন দেখা যায় যে সব একদম বিশাল আয়োজন করে পাত্রপক্ষ কনে পক্ষের বাড়িতে গিয়ে হাজির হয়। অনুপম বসে থাকে বিয়ের প্যান্ডেলে। এমন সময় তার মামা আসলে ভেতরে ঘরে যায় এবং মেয়ের যে বাবা শম্ভুনাথ সেন, তার সাথে গিয়ে কথা বলে। এক পর্যায়ে শম্ভুনাথ বাইরে এসে অনুপমকে ডেকে নিয়ে যায় যে বাবা একটু ভেতরে আসো। তারপর ভেতরে যাওয়ার পর দেখা যায় যে অনুপমের মামা তার শ্যাকরাকে নিয়ে এসেছে সোনার গহনা পরীক্ষা করবে যে কেমন খাঁটি, সেই জিনিসটা দেখবে। এই ক্ষেত্রে শম্ভুনাথ অনুপমকে জিজ্ঞাসা করেন যে বাবা তুমি কি একমত? এক্ষেত্রে অনুপম বলে যে আমার মামা যা বলবে আমি তাই, আমার তো আর কিছু করার নেই, কিছু বলার নেই। এমন সময় মেয়ের গা থেকে সব গয়না খুলে এনে পরীক্ষা করা হয়। এই ক্ষেত্রে শেখরা প্রথমে দেখেই বলে যে এগুলো তো অনেক পুরাতন আমলের, এখানে কোনো খাদ মেশানো নেই, সব খাঁটি সোনা। কিন্তু একজোড়া ইয়ারিং ছিল যেটা বলে যে এটা বিলেতি, এটাতে সোনার পরিমাণ খুবই কম। এবং এটা আসলে ওই যখন মেয়ে দেখতে যায় বিনোদন, তখনই আসলে তাকে দেওয়া হয়, এটা মামা হাতে ফেরত দিয়ে দেয়। এবং এই পর্যায়ে শম্ভুনাথ সেন তাদেরকে খাওয়ায় দাওয়ায় বিয়ে না করে বিদায় দিয়ে দেয়। এটা অনেক একটা অপমানজনক বিষয় সৃষ্টি হয়ে যায় এবং অনুপম মন থেকে তখনও কল্যাণীকে ভুলতে পারে নাই। এই কারণে মনে মনে তাকে অনেক কল্পনা করত। অনেকদিন পর একদিন তার মা সমেত তারা তীর্থে ভ্রমণের জন্য রওনা দিল। ট্রেনে করে তীর্থের ভ্রমণের জন্য রওনা দিল। তারপর সেই ট্রেনে যাত্রা মানে আসলে ভিড় ছিল অনেক। তো এমন সময় এক মেয়ের কথা শোনা গেল যে সে বলল এই কামরায় আসো, জায়গা আছে। এই জায়গা আছে কণ্ঠটি এত সুন্দর সুমধুর শোনা হলো অনুপমের কাছে, যেন মনে হলো একটি গানের সুরে বলছে। ঠিক আছে, দেখতে না পেয়েও, তার চেহারা না দেখতে পেয়েও, শুধুমাত্র গলা শুনেই মনে হলো যে একজন খুব অপরূপ সুন্দরী কেউ একজন কথাটা বলছে। তারপর দেখা গেল যে তাদের কামরায় এসে তাদের পাশেই বসলো একদম মোটামুটি অল্প বয়সী একটা মেয়ে। সে খুব প্রাণ চঞ্চল হয়ে গল্প করছিল, সবার সাথে কথা বলছিল এবং তার সাথে কিছু বাচ্চা ছিল, তাদের সাথে বিভিন্ন ধরনের গল্প করছিল। এভাবে চলে যায় বেশ কিছু সময়। তারপর ট্রেন পরে চলে আসে কানপুরে। ঠিক আছে, কানপুরে চলে আসার পর এই মেয়েরা নামতে যাবে। এমন সময় অনুপমের মা জিজ্ঞাসা করে যে মা তোমার নাম কি? তখন মেয়ে বলে যে আমার নাম কল্যাণী। তখন মা তার অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা তোমার বাবার নাম কি? তখন বলে যে শম্ভুনাথ সেন, তিনি এখানকার ডাক্তার। তখন তো মা এবং কল্যাণী দুজনেই মা এবং অনুপম দুজনেই একদম স্তম্ভ হয়ে যায়, কিছু আর বলতে পারে না। কল্যাণী চলে যায়। অনুপম এবার একটু প্রাণ সঞ্চার ফিরে নিয়ে মামার কথা অমান্য করে আবার কানপুরে ফিরে আসে এবং শম্ভুনাথ সেন এবং কল্যাণীর কাছে এসে মেয়ের হাত চায়। কিন্তু শম্ভুনাথ সেন রাজি হলেও তিনি বলে যে কল্যাণী রাজি না। কেন?
কল্যাণী বলে যে মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা। এখন মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী বুঝিয়েছে যে তার একবার বিয়ে ভেঙেছে, এখন সে তার মাতৃভূমির প্রতি ভালোবাসে মনোনিবেশ করতে চায়, সে আর অন্য বিয়ে করতে চায় না, সে বিয়ে করতে চাচ্ছে না এখন আলটিমেটলি। ওকে, আমরা দেখতে পেলাম যে একদম টোটালি যে গল্পের একটা টোটাল থিম দেওয়ার ট্রাই করলাম আমরা, যে এই অপরিচিত গল্পের মধ্যে আসলে মেইন থিমটা কেমন। তা আমরা এখন একটু দেখে নিই যে আমাদের এই গল্পের মধ্যে থেকে কবি পরিচিতি থেকে কেমন প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কবি পরিচিতি। অপরিচিতা গল্পটি তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলে ডাকি। এখন এই ক্ষেত্রে এনার জন্ম এবং মৃত্যু দুটাই খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং একই সাথে ইংরেজি এবং বাংলা। আচ্ছা, ঠিক আছে, এটা বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামের জন্য, অ্যাডমিশনের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করে, এখানে দেখো 7ই মে 7ই আগস্ট, একটু ডেট গুলো কিন্তু কাছাকাছি, খুব কঠিন না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে। যেমন জন্মটা 1861, মৃত্যু 1941। আবার বাংলায় যদি দেখি 1268, আবার মৃত্যু 1348। যদিও বাংলায় দিনটা একটু কম বেশি হয়, 25শে বৈশাখ আবার 22শে শ্রাবণ। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় 7ই মে 7ই আগস্ট, 61 41, 68 48, এগুলো একটু খেয়াল করলে কিন্তু মনে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মাতার নাম একটু গুরুত্বপূর্ণ। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। ওকে, আচ্ছা, এটা নিয়ে একটা কনফিউশন আছে। গীতাঞ্জলি কাব্যের যে ইংরেজি যেই হচ্ছে অনুবাদ, সেটা কে করে? তোমরা একটু কমেন্ট করো যে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ কে করে। সবার কাছ থেকে জানতে চাই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ আসলে কে করেছেন, এটা একটু তোমরা জানাবা কমেন্ট করে। আমরা একটু দেখে নিতে চাই তোমরা আসলে কারা কারা সঠিক উত্তর দিতে পারো। দেখি যারা যারা সঠিক উত্তর দিতে পারবা তাদের জন্য 5 টাকা আছে, ঠিক আছে, 5 টাকা পুরস্কার, সবার জন্য 5 টাকা পুরস্কারের ব্যবস্থা করা আছে। আমি একটু দেখে নিব যে কারা কারা আসলে এই জিনিসটা অ্যান্সার দিতে পারে। দেখি কমেন্ট গুলো আমরা একটু দেখি যে অ্যান্সার আসলে কেউ দিতে পারে কিনা। আসলে কি পারবে, কি মনে হয়? এত ডাম স্টুডেন্ট তো মনে হয় হবে না, অবশ্যই সবাই পারবে ইনশাল্লাহ। দেখি একটু বলো তো, সবাই একটু বলো, কেউ কি সঠিক উত্তর দিচ্ছে আসলে? আচ্ছা, আসুক, সমস্যা নেই, এখনো মাত্র তো ভাবনা চিন্তা শুরু করছে। কেউ আবার গুগলে সার্চ দিও না, ঠিক আছে? এখন তো তোমরা গুগলের পিছনে দৌড়াইতে পারো চিন্তা ভাবনা করে। আচ্ছা, দেখি যদি আসলেই পারো তাহলে তো বেশ ভালো হবে। আচ্ছা, দেখি আসলে অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, আসলে এটাই সঠিক উত্তর। আচ্ছা, ওকে, অ্যান্সার পেয়ে আরেকটি নাম আছে যেহেতু WB ইয়েটস। ওকে, এই নামটা অনেক ক্ষেত্রে প্রচলিত আছে যে এটার ইংরেজি হচ্ছে ট্রান্সলেশন করেন WB ইয়েটস, কিন্তু আসলে তা নয়। এটা যে ইংরেজি সং অফারিংস, এটির ভূমিকা লেখেন WB ইয়েটস, কিন্তু ট্রান্সলেশন যে পুরোটা এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করে। ওকে, ফাইন। আচ্ছা, এরপর উপন্যাসগুলো একদম গুরুত্বপূর্ণ গুলো দিয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে, চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি এবং শেষের কবিতা। শেষের কবিতাটা একদম 3 স্টার ইম্পর্টেন্ট। এটা কারণ এটাতে নাম আছে কবিতা, কিন্তু এটি আসলে উপন্যাস, এবং এটাই আছে যে নিচে কোন উপন্যাস, এবং স্টুডেন্টরা একদম ভাবে যে এটা আসলে কবিতা। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এরপরে নাটক ডাকঘর এবং রক্তকরবী। ঠিক আছে, রক্তকরবী। আচ্ছা, ঠিক আছে। এবং আরেকটি জিনিস, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকায়, আচ্ছা, যেটি আবার আমাদের প্রমোদ চৌধুরী তার সম্পাদিত একটি পত্রিকা। আচ্ছা, এরপরে ভাই, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দেখলাম। এখন আমরা একটু দেখি এমসিকিউ প্র্যাকটিসে চলে যাই। প্রথম প্রশ্নটা একটু আমি পড়ি। প্রথম প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? দেখি কে অ্যান্সার দিতে পারো। দেখি তোমরা একটু, প্রথম প্রশ্ন যেহেতু তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব, তোমরাই বলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প কি রবিবার, গোরা, মুসলমানি গল্প না নিশীথে? দেখি বলো তো সবাই একটু বলো। দেখি সঠিক উত্তর কারা কারা দিতে পারছো। আমি একটু দেখে নিতে চাই যে কারা কারা সঠিক উত্তর দিতে পারতেছো। সঠিক উত্তর কি আমরা পাচ্ছি? সবাই ট্রাই করো। প্রথম প্রশ্নটার উত্তর দিবা, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? সবাই বাচ্চারা বলো তো। একজন বলছে অর্পিতা তালুকদার। ওকে, হ্যাঁ, সবাই মনে হয় গ উত্তর দিচ্ছে, মানে এটারই উত্তর দিচ্ছে, মুসলমানি গল্প। আচ্ছা, তার মানে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম মুসলমানি গল্প। আমরা একটু অন্য কালারে রাখি, তাহলে হচ্ছে প্রথমটার উত্তর পেয়ে গেলাম। সেকেন্ড প্রশ্নতে যাই, ঠিক আছে? পরের প্রশ্নটা একটু পড়ি। আচ্ছা, গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে? এটিও কিন্তু সরাসরি বইয়ে আছে আমাদের কবি পরিচিতিতেই, তাহলে এটাও পারা উচিত। গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত রয়েছে? একটা হচ্ছে 85, 68, 95, 105। এটা একটু ট্রিকি প্রশ্ন, দেখি পারো কিনা।
সবাই একটু ট্রাই এটাও করো। ট্রিকি প্রশ্ন, কিন্তু সবাই যেভাবে অ্যান্সার দিচ্ছে আসলে বোঝা মুশকিল যে আগেরটা না পরেরটা। এই তোমরা কিন্তু লিখে দিবা যে 1 এর এটা, 2 এর এটা কিন্তু লিখে দিতে হবে, না তো বোঝা যাবে না যে তোমরা আসলে সঠিক উত্তর কি দিচ্ছ। আমরা কি সঠিক উত্তর সবাই পেয়েছি? গয় লিখছে। হ্যাঁ, এটারও গত, আচ্ছা, আসলে okay. আগেরটাও গ ছিল, এটাও গ। বোঝা যাচ্ছে না যে আগেরটার উত্তর দিচ্ছে আচ্ছা, না। ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে তারা সঠিক উত্তরটাই দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল 95টি গল্প সংকলিত রয়েছে। পরের প্রশ্নে চলে যাই একটু। ওকে, প্রশ্নটা পড়ি একটু। অপরিচিতা গল্পে কার আচরণে কৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছিল? অপশন আছে কল্যাণীর, অনুপমের, কল্যাণীর বাবার, নাকি অনুপমের মামার। অপরিচিতা গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছিল? কোনটা হবে? কল্যাণীর, অনুপমের, কল্যাণীর বাবার, অনুপমের মামার, কোনটা হবে দেখি, বলো তো সবাই, সবাই একটু বলো দেখি। আমরা কি সঠিক উত্তর পাচ্ছি? এবারও যদি নাম্বার না দেয় আসলে বলা মুশকিল। এই সবাই নাম্বার দিবা যে 3 কত, 3 অ্যান্সারটা দিবা, যে 3 অ্যান্সারটা বলো। হ্যাঁ, অ্যান্সার পেয়ে গেছি, 3 গ। এটাও গ আসলে। ওকে, তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝা যায়? একটু আগেই বললাম, মাতৃ আজ্ঞা বলতে কি বোঝা যায়? মায়ের নির্দেশ, মায়ের নিষেধ, মাতৃভূমির আদেশ, জন্মভূমির বাধা। ওকে, জিনিসটা মাত্রই আলোচনা করে ফেলেছি। জিনিসটা একটু আগে বললাম আমরা। এই মাতৃ আজ্ঞার জিনিসটা কখন আসছিল? যখন একদম শেষের দিকে তাকে আবার অনুপমা ছেলে বিয়ে করবে, মানে সে বিয়ে করবে না, কি লেগে বিয়ে করবো না, তার মায়ের আজ্ঞা। এই মায়ের আজ্ঞা দ্বারা কি বোঝাচ্ছে? মাতৃভূমির প্রতি, মানে মাতৃভূমির আদেশ বা মাতৃভূমির প্রতি সে একটা পণ করছে যে আমি বিয়ে করবো না, আমি আমার ব্রত একবার বিয়ে করছি, করবো না, আমি আর। আমি হচ্ছে জনসেবা করব, মাতৃভূমির প্রতি কল্যাণে কাজ করব। পরের প্রশ্নটা। আচ্ছা, বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? এটাও কিন্তু একটু আগেই বলেছি। মাসতুতো ভাই, নাকি পিস্ততো ভাই, মামাতো ভাই, খুড়তুতো ভাই। এটাও বলেছি, বলে দিই। হ্যাঁ, ওকে, এটা পিস্ততো ভাই। একটু আগে আমি গল্পের সামারি বলার সময় বলে ফেলেছি। ওকে, আচ্ছা, পরের প্রশ্নতে গেলে, স্টেশনে অনুপম কি ফেলে গেল? আচ্ছা, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অনেকেই বই দাগাবে, অনেকেই টিকিট দাগাবে, কারণ ট্রেনের কথা বলতে তাহলে কি কি অপশন? বই, টিকিট, তরঙ্গ, ক্যামেরা। ক্যামেরা। বলতো কি ফেলে গেছে আসলে? সবাই একটু অ্যান্সার দাও তো দেখি, সবাই একটু অ্যান্সার দাও দেখি। 6 এর উত্তর দাও দেখি। সবাই একটু অ্যান্সার দিবা, আমরা একটু দেখে নিব যে কারা কারা সঠিক উত্তর দিতে পারতেছে। হ্যাঁ, একজন দিয়েছে, তামজিদুল ইসলাম তানিম, জান্নাতুল ফেরদৌস। ঘ, ক্যামেরা। ক্যামেরা। ওকে, ফাইন। এন্ড এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টেশনের মধ্যে সে ক্যামেরা ফেলে কিন্তু চলে গেছিল, এটা কিন্তু একদম স্পেসিফিক ভাবে উল্লেখ করা ছিল বইতে, তাই না? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো একটু। শম্ভুনাথ বাবু পেশায় কি ছিলেন? আচ্ছা, এটা অনেকেই, আমি যদি দেখি যে অনেকে এটা উকিল দিয়ে দেয়, আবার অনেকে শিক্ষক দিয়ে দেয়, বিভিন্ন ভাবে অ্যান্সার দেয়। এই প্রশ্নটা আসলে অনেকেই কনফিউজড আছে এই প্রশ্নটা নিয়ে। তো দেখিনি আসলেই কারা কারা তোমরা কনফিউজড আছো। 7 নম্বর প্রশ্নটা অ্যান্সার দিবা, যে এখানে 7 নম্বর প্রশ্নটার অ্যান্সার কি হবে। সবাই একটু অ্যান্সার দাও দেখি, কি হবে? এটা কি উকিল হবে, শিক্ষক হবে, ডাক্তার হবে, না ব্যবসায়ী? কোনটা হবে আসলে? ওকে, 7 নম্বর প্রশ্নের উত্তর দেখতে চাই। 7 নম্বর প্রশ্নের উত্তর দেখতে চাই। 7 নম্বর প্রশ্নের উত্তর দেখতে চাই। 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। ঘ, ঘ বলতেছে ব্যবসা। এই তো পাইছি। সাথে একজন ক বলেছে, তিশা সাহা ভুল। আচ্ছা, ওকে, আচ্ছা, Okay. 6 এর আরেকজন ঘ বললো না, সরি, আগের প্রশ্নটা অ্যান্সার দিচ্ছে। অনেকের কাছে একটু দেরি করে যায়, ঠিক আছে, কারণ অনেকে অন টাইম দিতে পারে না। আচ্ছা, ওকে, ফাইন। তাবাসসুম নাবিলা 7 এর গ বলেছে। আচ্ছা, আমরা তাহলে সঠিক উত্তরটা বলে ফেলি, আই হোপ। ওকে, বলি। ডাক্তার। আচ্ছা, আচ্ছা, শম্ভুনাথ বাবু ছিলেন ডাক্তার এবং উকিল ছিলেন হলো অনুপমের বাবা। অনুপমের বাবার নাম উল্লেখ করা নাই, কিন্তু লেখা ছিল যে উকিল। হ্যাঁ, উনি ওকালতি করেছিলেন এবং উনি মারা গিয়েছেন। আচ্ছা, বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? কনফিউজিং একটা প্রশ্ন। অনেকে বলে এই প্রশ্নটা নিয়ে আসলে অনেক মারামারি আছে, ঠিক আছে। তো 22 বছর ছিল না, 25 বছর, নাকি 21, নাকি 23? দেখি, এটাও কিন্তু বইয়ে ডাইরেক্ট লেখা আছে। ডাইরেক্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, তো বলতো বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? সবাই একটু বলো। 8 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। 8 নম্বর প্রশ্নের উত্তর।
ওকে, 8-এর প্রশ্ন উত্তর দেখতে চাই, 8 নম্বর প্রশ্ন উত্তর দেখতে চাই, 8-এর। সবাই একটু 8-এর প্রশ্নের উত্তর দিবা, 8 নম্বর প্রশ্ন উত্তর দিবা সবাই। সবাই দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার করবা, ঠিক আছে? হ্যাঁ, 8-এর answer ঘ পাচ্ছি। ঘ ঘ ঘ ঘ পাচ্ছি, বেশ অনেকেই 8-এর ঘ অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, Okay, 23 বছর। 23 বছর বিবাহের সময় অনুপমের বয়স ছিল কত? 23 বছর। বছর। পরের প্রশ্নটা দেখবো। কলকাতার বাইরে পৃথিবীটাকে মামা কি বলে মনে করেন? ওকে, এটা অনেকে আমি দেখছিলাম যে নিজম দ্বীপ নিজম দ্বীপ থাকে। দেখি তোমরা কি নিজম দ্বীপ বলো নাকি? আমার সাথে কি একমত? আমি বললাম যে নিজম দ্বীপ। ঠিক আছে, বলো। কলকাতার বাইরে পৃথিবীটাকে মামা কি হিসাবে মনে করেন? উনি কি লঙ্কা দ্বীপ, সুবর্ণ দ্বীপ, আন্দামান দ্বীপ নাকি নিজম দ্বীপ? যদিও পারা উচিত তোমাদের সবার। ওকে, সবাই একটু বলো এই প্রশ্নের অ্যান্সার কি হবে। ওকে, 9 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নের উত্তর কি? 9 নম্বর প্রশ্নের হ্যাঁ, উত্তর কি? 9 উত্তর পাচ্ছি। ওকে, চলে আসছে অলরেডি না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ফাইন। 9 গ আন্দামান দ্বীপ। আন্দামান দ্বীপ। ওকে, ফাইন। হ্যাঁ, এটা অ্যান্সারটা ছিল কি? আন্দামান দ্বীপ। ওকে, একটু মুছে দিই। ওকে, ফাইন। পরের প্রশ্নটা। অনুপম কেমন প্রকৃতির লোক? অতি বিনয়ী, সহজ সরল, ব্যক্তিত্বহীন, স্বার্থান্বেষী। এটা অনেকেই ভুল করবে। এটা আসলে একটু কনফিউজিং আছে হ্যাঁ। বলা যায়। বিনয়ী, সহজ সরল। এন্ড তুমি কি তাকে বিনয়ী সহজ সরল বলবা? সে তো যৌতুক চায়। তাহলে যৌতুক চাইলে কি সে সহজ সরল হতে পারে? এরপরে ব্যক্তিত্বহীনও বলা যায়। স্বার্থান্বেষী আসলে এটা একটু বলা যায় যে এটা হবে না, কারণ স্বার্থান্বেষী তারপরেও কিন্তু একটা সেন্সে স্বার্থান্বেষী বলা যায়। কারণ কি সে শুধু নিজের চিন্তা সে করছে। নিজের চিন্তা করছে, সে কোন পক্ষে চিন্তা ভাবনা করে নাই, সেই দিক থেকেও কিন্তু হবে। আবার অতি বিনয়ী, এই যে সে মেয়ের কাছে যে বলতে পারে নাই যে আমি তোমার বিয়ে করতে চাই, ঠিক আছে? তার মানে কি সে এখানে একটু বিনয়ী ভাব প্রকাশ করতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে কি হইতে পারে বলো তো? আচ্ছা, তাহলে 10 নম্বরের 10 উত্তর। নম্বর উত্তর। হ্যাঁ, 10 নম্বরের উত্তর আসতেছে। ওকে ওকে, হ্যাঁ, বেশ অনেকেই অনেক ধরনের অ্যান্সার দিচ্ছে দেখতে পাচ্ছি। সবাই একটু ট্রাই করো অ্যান্সারটা দিতে, সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। এবং যারা যারা ক্লাসটা শেয়ার করো নাই, প্লিজ ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও, সবাই সবার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও। যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দাও, ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দাও। আমরা কিন্তু মাত্র জার্নিটা শুরু করলাম, এই ক্লাসটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা কি হতে পারে? ব্যক্তিত্বহীন। কারণ সে নিজের হয়ে নিজের কোনো স্ট্যান্ড নিতে পারে না। তার আসলে শিক্ষিত হলেও কোনো ব্যক্তিত্ব নেই। তার মধ্যে ব্যক্তিত্ব না, কারণ সে নিজের মামার বিরুদ্ধে যে কথা বলতে পারে নাই, এবং যে সে নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারে না, দিন শেষে এর থেকে ব্যক্তিত্ব থাকা তো কি বলবো আর, ব্যক্তিত্বের বিষয়ে কিছু বলার নাই এখানে। আচ্ছা, আমি একটু শর্টে বলে রাখি, জাস্ট তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় নিব, 30 সেকেন্ড একটু মনোযোগ সহকারে শুনবা। তোমাদের স্বপ্ন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ার, এবং তোমরা এখন যে ফেজে আছো কয়েকদিন পরে কিন্তু তোমার অ্যাডমিশনের জার্নিটা শুরু হবে। বিশেষ করে তোমরা চাও অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিয়ে বা একটা আসন নিয়ে, এবং সেটা যদি হয় টপ 10 এর মধ্যে, টপ 20 এর মধ্যে, সেটা হলে তো আরো ভালো। তো আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ অলরেডি 3টা সেশন অলরেডি আমরা পার করেছি। তোমরা হচ্ছে চতুর্থ ব্যাচ, যাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব, আমরা চাই, আমরা আসলে মনে প্রাণে চাই তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তোমাদের আসনটা নিশ্চিত করতে, তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0, এই ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0-তে কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি, হিসাব, সাধারণ জ্ঞান, খ-ইউনিটের জন্য পাচ্ছ। তারপর হচ্ছে গ-ইউনিটের জন্য 5টা সাবজেক্টের ক্লাস, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, এবং পাশাপাশি তোমাদের ক-ইউনিটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট। এবং এখন যদি ভর্তি হও, এই যে বাংলার জন্য একটা বই পাবা, ইংরেজির জন্য একটা বই পাবা, সাধারণ জ্ঞানের জন্য একটা বই পাবা, হিসাব বিজ্ঞানের বই পাবা, ম্যানেজমেন্টের বই পাবা। মানে তোমার অ্যাডমিশনে আর কোনো বই কিনতে হবে না, সকল কিছু তুমি এখান থেকে পাচ্ছ। ডি ইউনিভার্সিটির একটা টি শার্ট পাচ্ছ, এবং সকল অভিজ্ঞ টিচারের ক্লাস, যারা অফলাইনে অনেক বছর থেকে পড়ায় তাদের ক্লাস পাচ্ছ, এবং এই সকল সুযোগ সুবিধা পাচ্ছ ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0-তে। এই কোর্সের ফি 3000। যদি তোমরা 25 তারিখের মধ্যে ভর্তি হও, অর্থাৎ 25 তারিখ লাস্ট ডেট ভর্তি হওয়ার, এবং যদি 26 তারিখে ভর্তি হও, তখন কিন্তু পেমেন্ট হয়ে যাবে 4500। তবে একটা সুযোগ আছে, এখন যদি তোমরা চাও বোর্ড এক্সাম চলাকালীন সময় তোমরা এখন প্রি বুকিং করতে পারো মাত্র 500 টাকা পেমেন্ট করে। প্রি বুকিং করলে বোর্ড এক্সাম চলা শেষ না হওয়া পর্যন্ত তোমরা 2999 টাকায় ভর্তি হতে পারছো। আর প্রি বুকিং করতে গেলে কি করতে হবে? 0185247109 এই নাম্বারটায় বিকাশ কিংবা নগদের মাধ্যমে 500 টাকা সেন্ড মানি করতে হবে। এরপরে এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপে তোমার নাম, বিকাশ নাম্বার, ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0 যে ইউনিটের জন্য ভর্তি হবা সেই ইউনিটের নামটা লিখে তোমরা আমাদেরকে মেসেজ করবা। দেখবা যে আমরা তোমাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিচ্ছি, সেখানে এখন তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। এন্ড ফাইনালি তোমার অ্যাডমিশনের ফুল জার্নিটা তোমরা আমাদের সাথে নিতে পারতেছো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নতে। আমাদের
প্রশ্নতে যাওয়ার আগে একটু দেখি বিলাসী নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, বিলাসীর বিষয়টা নিয়ে, বিলাসীর কোনো মূল থিম কি আমরা বলতে পারি? আসলে বিলাসীর জাস্ট কয়েক লাইনে যদি বলি, বিলাসীর কয়েকটা চরিত্রের নাম যদি আমরা বলি ওদের জন্য, বিলাসী গল্পের মূল চরিত্র আসলে বিলাসী এবং তার সাথে মৃত্যুঞ্জয়। হ্যাঁ, এবং এটা পুরোপুরি একদম কুসংস্কারের উপর ভিত্তি করেই রচিত একটা, যা আগেও যেমন আমরা লাল সালু করেছি সেরকম একটা ভিত্তি করে একদম কুসংস্কার, যা হচ্ছে বড় জাতের কারোর সাথে ছোট জাতের কেউ যদি হচ্ছে ওই খাবার তুলে খাওয়ায় সেটা একটা অন্য পাপ, একদম বিশাল বড় পাপ। এবং এটার জন্য কিন্তু তাদের এই যে মেয়ের অবস্থা খারাপ, এবং তাদের দুজনের জীবনে এটার কারণেই বিপন্ন হয়ে গেল, একদম নষ্ট হয়ে গেল, জাস্ট একটু কিছু কুসংস্কারের কারণে। মানে বললো যে তুই ভাত খেয়েছিস কেন, তুই অন্য কিছু খাইতি, তুই ভাত খেলে কিনলে। কথা এরকম যে বিয়ে করলেও সমস্যা নেই, হাসি ঠাকুর উড়ে যাবে, কিন্তু অন্য পাপ তো বিশাল পাপ, অন্য পাপ তো বিশাল পাপ, অন্য পাপের কারণে কোনো মাফ নেই, মাপ নাই। ঠিক আছে, দেখছো, মানে তুই জাম খেতি, তুই ডাইল খেতি, তুই সব খেতি, তুই ভাত খেলে কি লেগে, এই কারণে কিন্তু গ্যাঞ্জাম। তো গ্যাঞ্জাম কখন কোন জায়গায় লেগে যায় বলা যায় না। আচ্ছা, তা আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এটা লিখেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অলরেডি আমরা নাম দেখে এসেছি। তার জন্ম এবং মৃত্যু, এখানেও জন্ম মৃত্যু খুবই গুরুত্বপূর্ণ। তারিখটা অত গুরুত্বপূর্ণ না হলেও সাল দুইটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 1876 সালে তার জন্ম এবং মৃত্যুটা 1938 সালে। জন্মের সালগুলা এবং মৃত্যুর সালগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছে আমরা উপন্যাস। উপন্যাস এখানে যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, যেমন পল্লী সমাজ, পরিণীতা, দেনা পাওনা, চরিত্রহীন, গৃহদাহ এবং দেবদাস। এগুলোর নাম তোমরা মানে খুবই কমন সব জায়গায় থাকে আর কি। আচ্ছা, তার একটি সাহিত্য বিষয়ক উপাধিও রয়েছে, এটি আমরা কি বলে থাকি? অপরাজেয় কথাশিল্পী। ঠিক আছে, কথাশিল্পী। ওকে, আচ্ছা, এখানে একটি এক্সট্রা ইনফরমেশন যেটা বইয়ে আছে। ঠিক আছে, এই বিলাসী প্রথম প্রকাশ করা হয় ভারতী পত্রিকায়। ভারতী পত্রিকায়। ঠিক আছে, ওকে, এই আর কি। তারপর আমরা তাহলে এই সংক্ষিপ্ত ইনফরমেশন ছিল, আমরা এখন এমসিকিউ তে চলে যেতে পারি। প্রশ্নতে আমরা একটু কুইক করব। অনেকে চাচ্ছে আর একটু ফাস্ট আগাইতে, কারণ অনেকের হচ্ছে বাসার মধ্যে নেটওয়ার্কের ইস্যু থাকে, দেখা যায় রাতের বেলায় কারেন্ট ইস্যু থাকে। আমরা একটু দ্রুত আলোচনা করি। আচ্ছা, স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? এটাও কিন্তু বইয়ে সরাসরি দেওয়া আছে এবং কেউ ভাবে খেয়াল করে না আসলে। 15, 10, 7, 5। তাহলে ভাই উত্তর দিয়ে দিই আমরা। আচ্ছা, 7 দিন। ঠিক আছে, তাহলে স্বামীর যে মৃত্যু হয় সাপের কামড়ে, যদি এটা পরে পাবো আমরা। আচ্ছা, মানে 7 দিন পরে হচ্ছে আত্মহত্যা করে ফেলে। ওকে, ফাইন, বিলাসী। আচ্ছা, পরের প্রশ্নতে যাব। চক্র তোলা বলতে কি বোঝায়? ফনা বিস্তার করা, সর্পের দাঁত তোলা, মন্ত্র প্রয়োগ, অস্ত্র ধারণ। ঠিক আছে, এই তো যে চক্র তোলা, এখানে সাপ যখন ফনা তুলিয়ে দাঁড়ায় ছিল আর কি, তখন সেটাকে বলা হচ্ছে, এটাকে যখন ফনা বিস্তার করে, একদম সাপ যখন মাথা তুলে ছবল দিতে যায়, সেটাকে বলা হয় চক্র তোলা, ফনা বিস্তার করা আর কি। ওকে, তারপর আসছে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে অন্য পাপের জন্য দায়ী করেছিল? তোমরা জানো কে দায়ী করে? আমাদের মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় যে ছিল, মৃত্যুঞ্জয়ের খুড়া। মৃত্যুঞ্জয়ের খুড়া, ওকে, হ্যাঁ, তার জীবনে ওই একমাত্র আত্মীয় ছিল আর কি। আচ্ছা, এরপর আসছে মৃত্যুঞ্জয় কিভাবে মৃত্যু হয়েছিল। একটু আগে এমসিকিউতে আমরা আলোচনা করেছি, অনাহারে নাকি সাপের কামড়ে, নৌকাডুবিতে নাকি জ্বরে? সাপের কামড়ে। সে শেষের জীবনে ওঝা হওয়ার একটু প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। আচ্ছা, তারপর আসছে শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। উক্তিটি যার সম্পর্কে করা হয়েছে? মৃত্যুঞ্জয়, বিলাসী, শকুন্তলা, সৌদামিনী, মালব। এটা অনেকেই ভুল করে, এটা একটু যদি কেউ একটু অ্যান্সার দিতা। শাস্ত্র মতে সে নিশ্চয় নরকে গিয়েছে। পাঁচ নাম্বারের উত্তর দাও। আচ্ছা, 5 নম্বরে কিন্তু বিলাসী। ঠিক আছে, কারণ সে আত্মহত্যা করেছিল, এই কারণে বলা হয়েছে যে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। আচ্ছা, তারপরে আসছে বিলাসী গল্পে ন্যাড়াকে। ন্যাড়া নামের যে ক্যারেক্টারটি রয়েছে, ন্যাড়াটা আসলে কি? গল্পের নায়ক নাকি সাপুরে, মৃত্যুঞ্জয় নাকি লেখক? আসলে বিলাসী গল্পটি কিন্তু ন্যাড়ার জবানিতেই বলা হয়েছে, ন্যাড়া নিজেই কথক অর্থাৎ লেখক, তিনি বলেছে, তাহলে ন্যাড়াকে লেখক।
তারপর আসছে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। মন্তব্য কার সম্পর্কে করা হয়েছে? যখন মৃত্যুঞ্জয় মারা গেল তারপর যে বিলাসীর অবস্থাটা হয়েছিল সেই বিলাসীর অবস্থাকেই বলা হয়েছে যে একদম যেখানে ফুলে টবে হয়তো গাছে পানি দেওয়া হয়নি সেখানে ফুল যেরকম মুছছে পড়ে সেরকম অবস্থা। আচ্ছা, বিষহরীর দোহাই বুঝি বার খাটে না, এটি বোঝা গেল কখন? মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিল, যখন মৃত্যুঞ্জয়কে শিকড় বাকড় খাওয়ানো হলো, যখন মৃত্যুঞ্জয়কে হাতে মাদুলি বেঁধে দেওয়া হলো, যখন মৃত্যুঞ্জয় বমি করিল। এখানে একটি কথা ছিল যে এই তো বিষহরীর যেই দোয়া বা মন্ত্র, সেই মন্ত্র পড়লে নাকি সাপের বিষে কিছু হয় না, কিন্তু যখন এই মৃত্যুঞ্জয় বমি করলো তখন লেখক মনে করলো বা ন্যাড়া মনে করলো যে এখন আর বিষহরীর দোহাই দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়, মৃত্যুঞ্জয়ের মৃত্যু চলে এসেছে। আচ্ছা, গেল গেল গ্রাম এবার রসাতলে গেল, উক্তিটি কার? আচ্ছা, এটা যখন এই তো অন্নপাপ হয়েছিল তখন এই খুড়া তখন পুরো গ্রামে বলে বেড়াতো যে গেল গেল গ্রাম এবার রসাতলে গেল, তাহলে এটা কার উক্তি ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়া। পরে এমসিকিউতে আমরা যদি আসি, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি, কে কাকে বলেছে? এই ধরনের উক্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে উক্তিটা কে কাকে বলেছে, কোন উক্তিটি কার। আচ্ছা, এই উক্তিটা বলেছিল যখন ন্যাড়া প্রথমবার মৃত্যুঞ্জয়কে দেখতে যায় তার বাড়িতে, তখন ফেরার সময় ন্যাড়াকে বলেছিল বিলাসী, কারণ রাতের অন্ধকার ছিল এবং বিশাল ঘন বাগান আর কি, তো সেখানে বিলাসী ন্যাড়া একাই যেতে পারবে কিনা এই চিন্তায় ন্যাড়াকে জিজ্ঞাসা করেছিল যে তাকে এগিয়ে দিয়ে আসবে কিনা। এরপর আমরা পরের গল্পে চলে যাচ্ছি। আচ্ছা, পরের গল্প হলো আমার পথ। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটি একটি খুবই প্রবন্ধ একটি লেখা। এখানে কবি বলেছেন যে সত্যই মানুষকে সামনে নিয়ে যায়, ঠিক আছে, মিথ্যার উপর ভিত্তি করে কোনো কিছুই চলতে পারে না। যদি তুমি তোমার সত্যকে ধারণ করতে পারো তবে তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে এবং সেই আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই তুমি জীবনের সামনে এগিয়ে যেতে পারবে। কখনোই তোমার মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি থাকে, যে তুমি মিথ্যার উপর ভর করে আছো, তোমার মধ্যে আত্মভরসা নেই, নিজের উপর কোনো বিশ্বাস নেই, তাহলে সেটা নিয়ে কখনো এগিয়ে চলা সম্ভব নয়। এর উপর ভিত্তি করেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে আমাদের মহাত্মা গান্ধীর একটি কথা কবি নজরুল ইসলাম বলেছেন, যে মহাত্মা গান্ধী বলেছিলেন আমি আছি। এই কথা দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন যে প্রত্যেকে যদি মনে করে যে আমি তো আছি, আমার জন্য যথেষ্ট, আমি আমার জন্য দাঁড়াতে পারি, তাহলে সবাই সবার মতো করে কাজ করলে দেশেরও উন্নয়ন হবে, নিজেরও উন্নয়ন হবে, সকল কিছু হবে। কিন্তু তার কথাকে লোকেরা কি মনে করলো, যে গান্ধীজি আছেন, ঠিক আছে, তারা মনে করলো যে গান্ধীজি তো আছেনই, আমাদের আর কিছু করতে হবে না, তিনি সকল কিছু সমাধান করবে। কিন্তু আসলে তা ছিল না। তার কথার অর্থ ছিল এরকম যে প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেকে আত্মনির্ভর হতে পারে, ঠিক আছে। এটি ছিল গল্পের মূল থিম। এরপর আমরা আসি একটু গুরুত্বপূর্ণ তথ্যতে। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমরা জানি। তার কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের পাশেই। তার জন্ম 25শে মে 1899 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। তার জন্মস্থান বর্ধমান জেলার আহসান মহকুমার চুরুলিয়া গ্রামে। আমরা ছোট থেকেই পড়ে এসেছি। মৃত্যুটা 29শে আগস্ট 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার উপন্যাস, গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাস, কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা। তার কিছু প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যেমন যুগবাণী, খুবই গুরুত্বপূর্ণ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, ঠিক আছে। তার এই বর্তমান যে আমার পথ প্রবন্ধটি, এটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, তিনি কিছু জীবনী কাব্য লিখেছেন, যেমন মরুভাস্কর, ঠিক আছে, মরুভাস্করটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সম্পর্কিত। তারপর রয়েছে চিত্তনামা। আচ্ছা, তার কিছু সম্পাদিত পত্রিকা ছিলেন, তিনি বেশ কয়েকটি পত্রিকা সম্পাদিত করেছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ এবং যুগবাণী। তিনি ছদ্মনামেও লিখতেন, তার ছদ্মনাম ছিল ধূমকেতু। আচ্ছা, এই ছিল ইনফরমেশন। আমরা এখন এমসিকিউতে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথম যেটি আছে যে গান্ধীজির শিক্ষা কথাটির অন্তর্নিহিত অর্থ কি? বিনয়ী, আত্ম উপলব্ধি, স্বনির্ভরতা এবং ন্যায়পরায়ণতা। তাহলে একটু আগে আলোচনা করলাম যে গান্ধীজি আমি আছি এটা বলতে কি বোঝাতে চেয়েছেন? স্বনির্ভরতা, ঠিক আছে, যে নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট হওয়ার যে ব্যাপারটা। আচ্ছা, তারপর আসছে সত্যের দম্ভ। এই কথাটি দ্বারা কি বুঝিয়েছে? শির উঁচু করে, নিষ্ক্রিয় করে, ডোন্ট কেয়ার ভাব আনে। আচ্ছা, নিষ্ক্রিয় করে কি? সত্যের দম্ভ কি কখনো আমাদের নিষ্ক্রিয় করে? না, এটি কি করে? শির উঁচু করে এবং ডোন্ট কেয়ার একটা ভাব আনে। যদি আমি সত্য হই তাহলে আমি অন্য কাউকে পরোয়া করবো না, অন্যকে কি মিথ্যা বললো, তাহলে কি কি হবে? 1 এবং 3, তাহলে উত্তর গ।
আচ্ছা, এরপর আসছি কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। কিসের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়, এটা খুবই কনফিউজিং একটি প্রশ্ন। অপশন আছে ন্যায়, ভুল, মানবতা, অসাম্প্রদায়িকতা। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলতে পারো, বইয়ে যদি সেভাবে না পড়ে থাকো মনে হতে পারে যে মানবতা দ্বারাও সত্যকে পাওয়া যেতে পারে, অসাম্প্রদায়িকতা দ্বারাও সত্যকে পাওয়া যেতে পারে, ন্যায়ের মাধ্যমে তো সত্যকে পাওয়া যায়। কিন্তু কবি বলেছেন কি, ভুলের মাধ্যমে গিয়ে আমরা সত্যকে পাই, অর্থাৎ ভুল সংশোধনের মাধ্যমে আমরা সত্যকে সামনে আনতে পারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, এর সাথে উদ্দীপকের সাথে আমার পদ প্রবন্ধের যে ভাবগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। কি সাদৃশ্য আমরা লক্ষ্য করতে পারি, অপশনগুলো দেখি। আমি নমস্কার করছি আমার সত্যকে, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। দেখো এখানে কি বলছে, যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, তাহলে আমার নিজের মধ্যে যেই সাহস আছে সেটাকে তুলে ধরছে। আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, তাহলে নিজেকে ব্যতীত অন্য কারোর সামনেই নত হই না বা অন্য কারোকে সামনে পিছু পড়ি না। তাহলে এখানে কি বলছে, যে আমার পথ দেখাবে আমার সত্য। এতে বলেছিলাম যদি আমি সত্য হই তাহলে অন্য কারোর সামনে আমাকে নত হতে হবে না। ঠিক আছে, আমি সবসময় সামনে এগিয়ে যেতে পারবো, অন্য সবাই আমাকে সম্মান করবে। আচ্ছা, তারপর আসছি কুর্নিশ শব্দের অর্থ কি। সমাদর, সম্ভাষণ, অভিবাদন, অভিভাষণ। ঠিক আছে, তাহলে কুর্নিশ শব্দের অর্থ হলো অভিবাদন, অর্থাৎ সম্মান জানানো। রাজারা আগে যে এই যুগে কুর্নিশ জানাতো, রাজাকে এই হেলে এরকম করে যে কুর্নিশ জানাতো সেটাকে বলা হয় সম্মান জানানো বা অভিবাদন, যেটাকে বলে কুর্নিশ। আচ্ছা, তারপর আসছে কবি কোন ধর্মে বিশ্বাসী। মুসলিম, হিন্দু, মানব, বৌদ্ধ। এটা তো দেখে বোঝা যাচ্ছে যে কবি যেহেতু সেভাবে লিখেছেন সত্যকে তুলে ধরতে, তিনি মানব ধর্মেই বিশ্বাসী। তিনি মনে করেন যে মানুষই বড় সত্য। তারপর আছে কাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব। যাদের মধ্যে অদম্য সাহস রয়েছে, যাদের মধ্যে সত্যের দম্ভ রয়েছে, যাদের মধ্যে মিথ্যা রয়েছে, নাকি যাদের মধ্যে বিনয় রয়েছে। আচ্ছা, তাহলে কে কে অসাধ্য সাধন করতে পারবে, যার মধ্যে পুরোটাই সত্য, সে কোনো মিথ্যাতে পরিপূর্ণ নয়। ঠিক আছে, তার ভিত্তি সত্য, সে যা কিছু জেনে সে সব সত্য, তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। তাহলে যার মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, যার মধ্যে সত্যের দম্ভ রয়েছে, তার দ্বারাই অসাধ্য সাধন করা সম্ভব। আত্মাকে চিনলে কি আসে, আত্মাকে চিনলে কি আসে, সফলতা, দম্ভ, আত্মনির্ভরতা, আত্মঅহংকার। এটা কিন্তু অনেকেই প্রথম অপশনটা দেখেই সফলতা দিয়ে দিবে, কিন্তু সেটা নয়। কিন্তু আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আত্মনির্ভরতা আসলে যে আত্মনির্ভর সে সফলতা অর্জন করতে পারে, সে জীবনে সফল হতে পারে। তাহলে এটা কি হবে, আত্মনির্ভরতা আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি অন্তরে গোলামের ভাব দূর না হলে মানুষের মনে কি কাটবে না। জড়তা, অসারতা, দাসত্বপনা, চাটুকারিতা। আচ্ছা, মনের মধ্যে ওই গোলামের ভাব থাকে। গোলাম মানে কি, গোলাম মানেই তো সে কারোর প্রতি দাস হয়ে আছে, তাই না? তাহলে গোলামের ভাব না কাটলে কি হবে না, দাসত্বপনা কাটবে না। আচ্ছা, আমার পথ প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে কি বুঝিয়েছেন। ঈশ্বরের গোলামি করা, পরিবারের গোলামি করা, মিথ্যার গোলামি করা, ব্যক্তি ও সমাজের গোলামি করা। তাহলে বাইরের গোলামি দ্বারা কি বুঝিয়েছেন, মিথ্যার গোলামি করা, যে মিথ্যা কোনো কিছুকে দ্বারা অন্যকে প্রশংসা করা বা মিথ্যা কোনো কিছু দ্বারা নিজের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এই ধরনের গোলামি করতে তিনি নিষেধ করেছেন। আচ্ছা, এবার আসছি আমরা মানব কল্যাণে। মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল। ঠিক আছে, এখানে মানব কল্যাণে আমাদের যেই সমাজে প্রচলিত যেই ধারণাগুলো রয়েছে যে মানব কল্যাণ কিভাবে হয়, তিনি এর প্রেক্ষিতে তার নিজের কিছু কথা তুলে ধরেছেন। যে আমরা মনে করি মানব কল্যাণ বলতে শুধুমাত্র কেউ অসহায় মানুষ তাকে টাকা দিয়ে সাহায্য করলাম, বা কেউ না খেয়ে আছে তাকে একবেলা খাওয়াইলাম, তাতেই আমার মানব কল্যাণ হয়ে গেল। কিন্তু আবুল ফজল বলছেন যে এটা আসলে মানব কল্যাণ নয়। মানব কল্যাণ বলতে মূলত যেটা বোঝাচ্ছে, যার দ্বারা মানুষের আসলেই উপকার হবে। কাউকে আমি একবেলা খাওয়াইলাম অথবা 2-4 দিন চলার মতো টাকা দিলাম, তাতে আসলে তার দীর্ঘ জীবনে কোনো সফলতা আসে না। বরং তার চেয়ে যদি আমি একটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি বা তাকে কোনো একটা বিষয়ে দক্ষ করে তুলতে পারি, যাতে তার পরবর্তী জীবনে সে একা চলতে পারে, তার আসলেই যেন সহায়তা হয়, এর মধ্যেই রয়েছে মানব কল্যাণ। তাহলে প্রত্যেকে যদি এভাবে নিজের মতো করে গড়ে ওঠে, তাহলে তো সমাজে সফলতা আসবে। এ ব্যাপারে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গল্প তুলে ধরেছেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ যখন ভিক্ষা চাইতে আসলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কুড়াল কিনে দিলেন। ঠিক আছে, তাহলে কুড়ালের মাধ্যমে সে কি করতে পারবে, কুড়াল দিয়ে হয়তো কাঠ কাটতে পারবে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে সে ব্যবসা করতে পারবে। ঠিক আছে, তাহলে তিনি ভিক্ষা না দিয়ে তিনি কি করলেন, কর্মে উদ্বুদ্ধ করলেন। তাহলে এখানে মানব কল্যাণে আবুল ফজল এটাই বলেছেন যে শুধুমাত্র দান খয়রাত যেটা আমরা করি সেটার মাধ্যমে সবকিছু ফুটে ওঠে না, বরং যেটা মানুষের প্রয়োজনে দরকার সেটাই করতে হবে। আচ্ছা,
প্রয়োজনীয় ইনফরমেশন আমরা যদি যাই, আচ্ছা, আবুল ফজলের জন্ম 1 জুলাই 1903, মৃত্যু 1983। তার সাহিত্যকর্ম যেগুলো রয়েছে, উপন্যাসের মধ্যে রয়েছে চৌচির, রাঙা প্রভাত। গল্পগ্রন্থ রয়েছে মাটির পৃথিবী, মৃত্যের আত্মহত্যা, প্রবন্ধ, সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য ও রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, এবং দুর্দিনের দিনলিপি। ঠিক আছে। পরিচিতি, বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম সৈনিক। তার লেখাগুলো দেখতেই বুঝতে পারতেছো যে তিনি আসলে বুদ্ধিভিত্তিক একজন সৈনিক ছিলেন, অর্থাৎ বুদ্ধিজীবী ছিলেন। তার পেশা ছিল কিন্তু শিক্ষকতা, এই কারণে ইনি এই ধরনের গল্পগুলো লিখেছেন এবং তার এই ধরনের ব্যাপারগুলো বেশি। আচ্ছা, এবার আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাই। প্রথমে রয়েছে, এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ বলে মনে করি কেন? উপলব্ধিহীনতার কারণে, মানসিক বিকারগ্রস্ততার কারণে, যথার্থ উপলব্ধির কারণে, এবং মানবহিতৈষী মনোভাবের কারণে। আচ্ছা, এই তো যে এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে, যেটা আবুল ফজল বলেছেন যে এই শুধুমাত্র ভিক্ষা দেওয়া এটা আসলে মানব কল্যাণ নয়, কিন্তু আমরা মানব কল্যাণ কেন মনে করি? কারণ এই তো উপলব্ধিহীনতার কারণে। আমাদের উপলব্ধি নাই যে এতে আসলে মানুষের উপকার হচ্ছে কি হচ্ছে না। রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হলো প্রশাসন চালানো, আত্মমর্যাদা সম্পন্ন জাতি গড়ে তোলা, আত্মমর্যাদাহীন নাগরিক গড়ে তোলা। তাহলে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি? প্রশাসন চালানো, অবশ্যই এটি তো রাষ্ট্রের মূল দায়িত্ব, এবং সাথে আত্মমর্যাদা সম্পন্ন জাতি গড়ে তোলা। ঠিক আছে, কখনো আত্মমর্যাদাহীন নাগরিক গড়ে তোলা এটা প্রশাসনের দায়িত্ব নয় বা রাষ্ট্রের দায়িত্ব নয়। তাহলে 1 ও 2 ক নাম্বার। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে? তাহলে মানুষের সূচনাটা কই হয়? জীবনের যে সূচনা, বিদ্যালয়, সমাজ, রাষ্ট্র নাকি পরিবার? অবশ্যই মানুষ প্রথমে পরিবারে জন্মগ্রহণ করে, সেখান থেকে সে শিখতে শিখতে তারপর বিদ্যালয়ে আসে। তাহলে প্রথমে সূচনাটা হচ্ছে পরিবার থেকে। আচ্ছা, মহৎ চিন্তা ভাবনার ফসল কোনটি? গোষ্ঠীগত কল্যাণ, সত্যিকার মানব কল্যাণ, রাষ্ট্রীয় উন্নয়ন এবং অসাম্প্রদায়িক চেতনা। কোনটি হবে? তাহলে মহৎ চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি হবে? সত্যিকারের মানব কল্যাণ সেটা হওয়া সম্ভব। রেশনাল শব্দের অর্থ নয় কোনটি? রেশনাল একটি ইংরেজি শব্দ। এই শব্দের অর্থ হলো বিচক্ষণ, বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিসম্মত। সবটি হয়। তাহলে হয় না কোনটি? বৈজ্ঞানিক। তাহলে রেশনাল শব্দের অর্থ নয় কোনটি? বৈজ্ঞানিক। নিচের হাত দ্বারা কোনটি বোঝায়? আচ্ছা, এখানে কবি বলেছিলেন যে নিচের হাত অপেক্ষা উপরের হাত সর্বদাই শ্রেষ্ঠ। তাহলে উপর হাত কোনটি? যে দেয়। এবং নিচের হাত কোনটি? যে গ্রহণ করে। তাহলে নিচের হাত বলতে যে ভিক্ষা নাই এরকম। তাহলে পরোপকারী, দাতা, মহৎ হৃদয়, আত্মমর্যাদাহীন। যে ভিক্ষা গ্রহণ করে সে তো আসলে আত্মমর্যাদাহীন, তাই না? কারণ সে নিজে কিছু করছে না, বরং অন্যের কাছে তার মর্যাদা নেই বা নিজের সম্মান নেই বলেই সে অন্য কাছে দ্বারস্থ হচ্ছে। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুককে কুড়াল কিনে দিয়েছিলেন কেন? পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য, শ্রমজীবী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য, স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদার সাথে জীবনযাপনের জন্য, নাকি ভিক্ষা ছেড়ে কাঠ কেটে জীবিকা নির্ণয়ের জন্য? আচ্ছা, এক্ষেত্রে মূল উত্তরটা কি? যে স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদার সাথে জীবনযাপনের জন্য। তিনি অন্য যে কেউ হলেও এই কথাটাই করতেন। তিনি তো আসলে মূল ভাবটা বুঝাতে চেয়েছেন যে তুমি ভিক্ষা করো না, তোমার যদি সামর্থ্য থাকে তুমি কাজ করো, কাজ করে উপার্জন করো। লেখকের মতে এক কথায় মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, মানুষের উপর করুণা করা, মানুষকে দান খয়রাত করা, মানুষকে সাহায্য সহযোগিতা করা। তাহলে লেখকের মতে মানব কল্যাণ কোনটি? বলো দেখি, কেউ বলতে পারবা? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, মানুষের উপর করুণা করা, মানুষকে দান খয়রাত করা, নাকি মানুষকে সাহায্য সহযোগিতা করা? অবশ্যই মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, যেন সব দিক থেকে মঙ্গল হয়। আমাদের সেটাই চিন্তা করতে হবে যে কি করলে দীর্ঘমেয়াদী মানুষের সাহায্য হতে পারে। এমন নয় যে প্রতি বছর শীতের সময় শীতবস্ত্র বিতরণ করলাম, প্রতি বছর ওটা চলতেই থাকলো, তাই না? এমন কিছু করতে হবে যেন সে নিজের উপার্জন নিজে করতে পারে, পরের বছর যেন গিয়ে দেখি যে সে অন্য কাউকে আরো সাহায্য করছে। এখানে একটু ভুল হয়েছে, এটা নিচের হবে। নিচের কোনটির সাহায্যে সব সমস্যার সমাধান করা সম্ভব? বিজ্ঞান চর্চার, রাষ্ট্র ক্ষমতার, বুদ্ধিমত্তার, অর্থবিত্তের? অবশ্যই বুদ্ধিমত্তার সাহায্যে। বুদ্ধিমত্তা দ্বারা আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে কি করা যায়, তার সাহায্যেই সকল সমস্যার সমাধান করা সম্ভব। আচ্ছা, কোনটিতে আমাদের দেশের বাহবা দেওয়া হয়? চাটুকারিতা করা, দান খয়রাত করা, লোক দেখানো সাহায্য, ভিক্ষা দেওয়া। বলো দেখি, কোনটিতে আমাদের দেশে বাহবা দেওয়া হয়? কোনটি করার জন্য? অবশ্যই দান খয়রাত করার জন্য। যে দান খয়রাত করলে আমরা দেখবো সবসময় খুব বাহবা পাই, যেই করে না কেন
দেখা যায় যে কোনো একটা হাইপ হয়ে গেল, সে সবাই দান খয়রাত করতেছে, মানুষ বাহাবা দিচ্ছে, কিন্তু দেখা যায় যে ওই একবার বিতরণ করলাম যে শীতবস্ত্র বিতরণ বা এক বস্তা খাবার দিলাম, তাতে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে না। বরং কি করতে হবে, মানব কল্যাণে আবুল ফজলের কথা মোতাবেক যদি তা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয় বুদ্ধিমত্তার সাহায্যে, তাহলে সেটি সত্যিকারের মানব কল্যাণে আসবে। আচ্ছা, এবার আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্প আছে মাসি পিসি। এখানে দেখা যায় যে মাসি পিসি নামের দুইজন আছে এবং তাদের যেই ভাগ্নি বা ভাস্তি বলা যায় যে আল্লাদির বিয়ে হয়েছে যোগু নামের একজনের সাথে, কিন্তু সেখানে সে মারধর করে। এই কারণে আল্লাদি এসে তার মাসি পিসির কাছে রয়েছে, মাসি পিসি তাকে রক্ষা করে, বিভিন্নভাবে তাকে ভয় দেখায় যে আল্লাদিকে নিয়ে যাবে, কিন্তু মাসি পিসি তাকে রক্ষা করতে চায়। তো মাসি পিসি দেখা যায় যে অনেক সাহসিকতার প্রমাণ দিয়ে আল্লাদিকে ধরে রাখে। এবার আমরা মূল কিছু অংশে চলে যাচ্ছি যে আচ্ছা, মাসি পিসিকে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 খ্রিস্টাব্দে, মৃত্যু 1956 খ্রিস্টাব্দে। তার পিতৃপ্রদত্ত নাম, অর্থাৎ বাবা যেই নাম দিয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়, তার পরে পরিবর্তিত নাম, তার পিতৃপ্রদত্ত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী। আচ্ছা, মাতার নামটা একটু গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আসে। উপন্যাস গ্রন্থ, এখানে উপন্যাস গ্রন্থও খুবই গুরুত্বপূর্ণ, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। আচ্ছা, এগুলো কিন্তু প্রায়ই আসে। ঠিক আছে, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। গল্প গ্রন্থ রয়েছে প্রাগৈতিহাসিক এবং সরীসৃপ। তার প্রথম প্রকাশিত গ্রন্থ যেটি বইও আমাদের আছে, অতসীম আমি। আচ্ছা, পরে এমসিকিউতে চলে আসি। প্রথম এমসিকিউতে, মাসি পিসি কিসের উপোস করে? কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি নাকি শুক্লপক্ষের একাদশী? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এরকম করে আসলে হঠাৎ করে কনফিউশন লেগে যেতে পারে। এটির উত্তর কি হবে? শুক্লপক্ষের একাদশী। আচ্ছা, আল্লাদির পরিবারের সবাই কোন রোগে মারা যায়? আল্লাদির পরিবারে কেবল বেঁচে ছিল, আমরা দেখেছি যে তার মাসি এবং পিসি বেঁচে ছিল, বাকি সবাই মারা গিয়েছে। কোন রোগে মারা গিয়েছে? কলেরা রোগে। মাসি পিসি দুজনে সালতির দুই মাথায় থাকলে কৈলাসের খবরটা বলা সম্ভব নয় কেন? আচ্ছা, সালতি বলতে নৌকা, নৌকার দুই মাথায় মাসি এবং পিসি বসে বৈঠা বাইছিলেন। ঠিক আছে, নদীতে যাচ্ছিলেন। তো এখানে কৈলাস যখন কথা বলতে যায় তখন তারা দুজন কাছে চলে আসে। কেন? কারণ কৈলাসে যে খবরটা ছিল গোপন। দূরে থাকলে কৈলাস যে ধীরে কথা বলবে সেটা বুঝতে পারা সম্ভব নয়। আচ্ছা, মাসি পিসি যোগু এলে জামাইয়ের যত্ন করবে, তবে আল্লাদিকে ফেরত পাঠাবে না কেন? আল্লাদির মৃত্যু ঝুঁকির ভয়, যোগু মেয়ের অন্নদানে অসমর্থ বলে, যোগুর ঘর নেই বলে, আল্লাদির শরীর খারাপ দেখে। কি জন্য বলো? আল্লাদির মৃত্যু ঝুঁকির ভয়ে, কারণ যোগু তাকে মারধর করত। তাহলে এক্ষেত্রে মাসি পিসির ভয় রয়েছে যে তারা আবার আল্লাদিকে মারধর করতে পারে, এবং আমরা গল্পে যেহেতু দেখেছি যে আল্লাদিকে কিন্তু প্রেগনেন্ট, সো এই সময় মারধর করলে তার মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি, এই কারণে তাকে যেতে দিতে চায় না। যোগু কৈলাসের মাধ্যমে কি নিয়ে মাসি পিসিকে মামলার হুমকি দিল? কি একটি মামলার হুমকি দিয়েছিল যে আল্লাদিকে ফেরত যদি না পাঠায় তাহলে যোগু মামলা করবে। কেন? যোগুকে ঘরে না আসতে দেয় জমি জমার ভাগের জন্য, যোগুর বউকে ফেরত না পাঠানোয় মাসি পিসির জমানো টাকার জন্য। কেন? আল্লাদিকে যেন ফেরত পাঠাচ্ছিল না, এই কারণে সে মামলা করতে চায়, যোগুর বউকে ফেরত না পাঠানো। আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কে গ্রাস করেছে? কে গ্রাস করেছিল বলতে পারবে? যোগু, কৈলাস, কানাই চৌকিদার, গোকুল এলাকার চেয়ারম্যান বা এরকম নেতা ধরনের ছিল। সেই তার বাবার যে অল্প কিছু জমি জমা ছিল তার মধ্যে বেশিরভাগই নিয়ে নিয়েছিল। ঠিক আছে, এবং বাকি যেটুকু ছিল এর উপরেই যোগুর লোভ। সরকার বাবুর সঙ্গে মাসি পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে? আল্লাদির বিয়ে নিয়ে, বাজারের তোলা নিয়ে, তরকারি বিক্রি নিয়ে, বাজারের জায়গা দখল নিয়ে। আচ্ছা, সরকার বাবুর সঙ্গে মাসি পিসি কি নিয়ে বিরোধ হয়? বাজারের তোলা নিয়ে। বাজারের তোলাটা কি? বাজারের তোলা হলো যখন বিক্রেতা বাজারে এসে কোনো কিছু বিক্রি করে, তখন বাজারের যে যারা ইজারাদার থাকে বা যারা থাকে, ঠিক আছে, তাদেরকে খাজনা দিতে হয়, এই খাজনাকে বলা হয় বাজারের তোলা। এই নিয়ে সরকার বাবুর সাথে মাসি পিসির ঝগড়া হয়েছিল। কানাইয়ের দলবল নিয়ে অদৃশ্য হওয়ার কারণ কি? যখন মাসি পিসির বাড়িতে রাতের বেলা কানাই দলবল নিয়ে এসে হাজির হয়েছিল তাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য, তখন তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেন? মাসি পিসির হাত থেকে বাঁচার জন্য, জনরস থেকে বাঁচার জন্য। মাসি পিসির হাক ডাক বটি কাটারি কোপ থেকে বাঁচা, জনরস থেকে বাঁচার জন্য। কারণ মাসি পিসি যখন চিৎকার করা শুরু করলো তখন আশেপাশে বাড়ি থেকে সবাই ছুটে আসা শুরু করলো, এই জনরস থেকে বাঁচার জন্য কানাইয়ের দলবল সহ গায়েব হয়ে গেল। আচ্ছা, অতুল এবং লাবণ্য পিঠাপিঠি ভাই বোন, সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায়,
একদিন গ্রামের পুকুরের ধারে ছোট্ট এক কুকুরছানাকে আহত অবস্থায় খুঁজে পেয়ে বাড়ি নিয়ে আসে দুই ভাই বোন। পরম যত্নে ধীরে ধীরে ছানাটিকে খাইয়ে দিয়ে বড় করে তোলে তারা। আচ্ছা, উদ্দীপকের সাথে পাঠ্যপুস্তকের কোন গল্পের সাদৃশ্য বিদ্যমান? কোন গল্পের ভাই বোন তারা এই একটি কুকুরছানাকে পেলো, তাকে এনে আদর যত্ন করতে শুরু করলো? মাসি পিসি তো এরকমই পিতামাতাহারা আল্লাদিকে এনে আদর যত্ন করে, তাই না? তার খেয়াল রাখে। এরপর আছে উদ্দীপকে পঠিত গল্পে যে ভাবের সাদৃশ্য রয়েছে: নির্যাতন, জীবনযুদ্ধ, মানবিক দায়িত্বশীলতা, সামাজিকতা। এই ভাই বোন যেই কাজ করেছে, মাসি পিসিও সেই কাজ করেছে। মানবিক দায়িত্বশীল থেকে আল্লাদিকে স্থান দিয়েছে ঘরে। এরপর আসছে আমাদের সর্বশেষ গল্প রেইনকোট। কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। এটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে লেখা একটি গল্প। এই গল্পে দেখা যায় যে লেখক আসলে একটি কলেজের প্রফেসর না, লেকচারার। তো তিনি বাসায় শুয়েছিলেন, এমন সময় কলেজের পিয়ন এসে তাকে বলেন যে তাকে প্রিন্সিপাল ডেকেছে, কারণ কলেজে কর্নেল এসেছে এবং তিনি তার কলেজে কি হামলা হয়েছে আর কি, বোমা হামলা। সেই বোমা হামলায় নাকি নুরুল হুদা, যে আর কি লেখক নিজের নামকে নুরুল হুদা বলে সম্বোধন করেছেন, নুরুল হুদার নাকি সম্পর্ক রয়েছে। এমন সময় যখন নুরুল হুদা বৃষ্টির মধ্যে বের হবেন, তখন তার ওয়াইফ আর কি তার শালার যেই চাদর, সেই শালার যেই রেইনকোট, সেই রেইনকোটটি দেন বৃষ্টির মধ্যে যাওয়ার জন্য। এবং তার শালা মিন্টু আসলে একজন মুক্তিযোদ্ধা। তো নুরুল হুদা তার মিন্টু শালাকে আসলে খুব ভয় পেত, কারণ সে এই ধরনের কোনো ঝামেলায় পড়তে চায় না। সে একদম সহজ সরল একটা মানুষ। তো মিন্টুর কথা শুনলেই তার ভয় লাগে। সে অনেক কয়েকবার বাসা পরিবর্তনও করেছে এই নিয়ে। তাই যখন মিন্টুর রেইনকোটটা সে গায়ে দেয়, তখন তার মধ্যে একটা কি বলে, গরম অনুভূত হয়, ঠিক আছে? তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এরপর সে রাস্তা দিয়ে বাস ধরে সে কলেজে যায় এবং কলেজে গিয়ে দেখা যায় যে তাকেই দোষী করা হচ্ছে সেই যে বোমা হামলা হয়েছে তার পেছনে, ঠিক আছে? এরপর তাকে জিপে করে নিয়ে হয়তোবা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় একটি গোপন স্থানে। সেখানে গিয়ে তাকে মারধর করতে শুরু করা হয় এবং তাকে বলে যে কয়েকদিন আগে যে কয়েকটা আলমারি আনা হয়েছিল কলেজে, সে আলমারি যে যারা এনেছিল কুলি, তাদের সাথে এত তার কেন কথা ছিল? সেই কুলির বেশি এসেছিল মুক্তিযোদ্ধারা এবং তারাই সেই ককটেল বিস্ফোরণ করেছে। নুরুল হুদা জানায় যে তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা বলে যে না, তারা সেই কুলিরা নুরুল হুদার নাম বলেছে। এতে করে হঠাৎ করেই নুরুল হুদা খুব খুশি হয়ে যায় যে তারা মুক্তিযোদ্ধারা তার নাম নিয়েছে এবং সে বলতে থাকে যে হ্যাঁ, আমি তাদের চিনি, অথচ নুরুল হুদা তাকে চেনে না। এই অবস্থায় গল্পটি শেষ হয়ে যায়, যে দেখা যায় যে একটি ভীত সন্ত্রস্ত মানুষ হঠাৎ করে মুক্তিযুদ্ধের কথাতে তার মধ্যে অনেক সাহসের সম্ভাবনা হয়ে যায় এবং সে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়। আচ্ছা, এখানকার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ইনফরমেশন আমরা আসি। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম কি? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তার জন্ম 12 ফেব্রুয়ারি 1943 খ্রিস্টাব্দে, তার মৃত্যু 4 ফেব্রুয়ারি 1997 খ্রিস্টাব্দে। তিনি সাহিত্য সাধনা করেছেন, তিনি একজন শিক্ষক ছিলেন। তার লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই খুবই গুরুত্বপূর্ণ এবং খোয়াবনাম, ঠিক আছে? গল্প গ্রন্থ রয়েছে অন্য ঘরে অন্যস্বর, খোয়াবি, দুধ ভাতে উৎপাত, দোজখের অম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বর্তমানের যে রেইনকোট গল্পটি নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এমসিকিউ প্রশ্নে তো চলে যাই। রেইনকোট গল্পে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকদের কলেজে আসতে হয় কেন? কর্নেলের হুকুম বলে, পাকিস্তানিদের হুকুমে, হাজিরা দিতে হয় বলে, প্রিন্সিপালের পরামর্শে। হাজিরা দিতে হয়, ক্লাস না চললেও, শিক্ষার্থীরা না থাকলেও প্রত্যেক টিচারকে এসে হাজিরা দিয়ে যেতে হয়। রেইনকোট গল্পটির শিক্ষণীয় দিক হচ্ছে মুক্তিযুদ্ধের স্বরূপ, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের চেতনা, পাক বাহিনীর নির্যাতন। নিচে কোনটি সঠিক? দেখো, এখানে কিন্তু সবগুলোই রয়েছে। মুক্তিযুদ্ধের স্বরূপটাও আছে, সাধারণ মানুষের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনা সেটাও আছে, এবং পাক বাহিনীর যে নির্যাতন সেই ব্যাপারটাও উঠে এসেছে। তাহলে কি হবে? সবগুলো। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়? এই তো একটু আগে যেটি বললাম, আলমারির সাথে যে কুলিরা এসেছিল তারাই ছিল মুক্তিযোদ্ধা। আচ্ছা, মোট আলমারি কেনা হয় হলো 10টি। এর মধ্যে অফিসের জন্য কেনা হয় 3টি, বাকি 7টি অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য। আচ্ছা, রেইনকোট গায়ে দেওয়ার ফলে নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় কি? উষ্ণতা, সাহস, দেশপ্রেম। এখানে আমরা গল্পে দেখতে পারি যে যখন রেইনকোট সে গায়ে দেয় তখন তার মধ্যে একটা উষ্ণতা ভাব হয় এবং সে একটা দেশপ্রেম অনুভব জাগ্রত করে। ঠিক আছে, তাহলে কি হবে? 1 এবং 3। স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কোথায় আঘাত করা হয়েছে? বাঙালির ঐতিহ্যে, বাঙালির চেতনায়, বাঙালির স্বাধীনতায়, বাঙালির মননে। এখানে অনেকেই ভুল করতে পারো, যে মনে হতে পারে শহীদ মিনার ভেঙেছে তাহলে বাঙালির ঐতিহ্যে আঘাত করা হয়েছে, অথবা বাঙালির স্বাধীনতায়, বাঙালির মননে। কিন্তু স্বাধীনতা কিন্তু আমরা তখনও অর্জন করি নাই।
এবং ঐতিহ্য, তখনও কিন্তু এটা আমাদের ঐতিহ্যে পরিণত হয় না। তখন কি ছিল, এটা বাঙালির চেতনা ছিল, এটা একটা বাঙালির অনুপ্রেরণা ছিল, ঠিক আছে, বাঙালির চেতনায় আঘাত করা হয়েছিল শহীদ মিনার ভাঙার মাধ্যমে। এরপর আসি আমাদের কলেজের কোন স্থাপনাটি মিলিটারি ক্যাম্প? কলেজ দালান, প্রিন্সিপালের কোয়ার্টার, অ্যাডমিনিস্ট্রেশন ভবন, জিমনেশিয়াম। আচ্ছা, তাহলে কলেজের যে জিমনেশিয়াম ছিল সেটিকে দখল করে মিলিটারি ক্যাম্প বানিয়েছিল, সেখান থেকে তারা সব ধরনের অপারেশন চালাতো। তাহলে জিমনেশিয়াম। আখতারুজ্জামান ইলিয়াস কর্মজীবনে কোন পেশায় নিযুক্ত ছিলেন? একটু আগে অলরেডি বলেছি যে কোন পেশায় নিয়োজিত ছিলেন, তিনি ছিলেন শিক্ষক। রেইনকোট গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কে? নুরুল হুদা, ডক্টর আফাজ আহমদ, আকবর সাজিদ এবং মিন্টু। কে হতে পারে? পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি কিন্তু খুবই উগ্রীব ছিলেন, তিনিই কিন্তু শহীদ মিনার ভাঙার জন্য নির্দেশনা দিয়েছিলেন। কে? ডক্টর আফাজ আহমেদ। ইনি কিন্তু কলেজের প্রিন্সিপাল এবং শহীদ মিনার ভাঙার যেই বুদ্ধি দিয়েছিলেন তিনি দিয়েছিলেন। আচ্ছা, তারপর আসছে চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? যখন মিলিটারিরা তাকে মারতে শুরু করে তখন সেই মারগুলার দিকে সে খেয়াল করে না, প্রথম দিকে খেয়াল করলো, পরের দিকে আর তার ওইদিকে মনোযোগ যায় না, কারণ আঘাত সয়ে যাওয়ায় মৃত্যু নিশ্চিত জানায়, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়, শরীর অবশ হয়। কোনটি? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। যখন তারা বলে যে মুক্তিযোদ্ধারা তার নাম নিয়েছে, তখন সে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় যে মুক্তিযোদ্ধারা আমার নাম নিয়েছে, তাহলে তো আমি আসলে মুক্তিযোদ্ধাদের কাছে খুবই কাছের মানুষ বা এরকম কিছু। আচ্ছা, আজকে সর্বশেষ এমসিকিউ, পাকিস্তানের জন্য দিনরাত কে দোয়া দরুদ পড়ে? একটু আগে যে আমরা আলোচনা করলাম ডক্টর আফাজ আহমদ, কে তিনি? তিনি ছিলেন প্রিন্সিপাল। তার মূল দোয়াই ছিল যে কোনোভাবেই যেন পাকিস্তান ভেঙে না যায়, পাকিস্তান যেন টিকে থাকে, এরকম আর কি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এরপর আমি একটু বলি, আমাদের হচ্ছে তোমরা তো এখানে বেশ অনেকগুলো হচ্ছে এমসিকিউ তোমরা এখানে দেখতে পাচ্ছিলা। একটা ক্লাসে আসলে আমরা চাইলেও মানে 6-7 ঘন্টা এখন নেওয়া পসিবল না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। তবে আমি যেটা করতে পারি, অলরেডি আমাদের ইউনিভার্সের পেজ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের অনেকগুলো করে এমসিকিউ, যেটা তোমরা নর্মালি এখন বলতেছিলা যে ভাইয়া একটা টপিকের অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করলে আমাদের জন্য ভালো, এই ব্যবস্থা কিন্তু অলরেডি ইউনিভার্স থেকে করা হয়েছে একদম সম্পূর্ণ বিনামূল্যে, এবং এটা কিন্তু আমরা প্রত্যেকদিন আমাদের রেগুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যেই রাখছি। বিশেষ করে দেখা যাচ্ছে যে অপরিচিত টপিক, অপরিচিতের উপরে অলরেডি আমরা পরীক্ষা নিয়েছি একটা আমাদের পেজ থেকে। তোমরা আগের পোস্টগুলো চেক করলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। আজকে পরীক্ষা হচ্ছে আহ্বানের উপরে বা আমার পথের উপরে, আমি খেয়াল নাই, হ্যাঁ আমার পথের উপরে হচ্ছে আজকে তোমাদের পরীক্ষা হচ্ছে। এবং গতকালকে আমরা পরীক্ষা নিয়েছিলাম মাসে উপরে, আরো অনেকগুলো এমসিকিউ মিলিয়ে। পরীক্ষা মানে কিন্তু অনেকগুলো এমসিকিউ, প্র্যাকটিস এমসিকিউ, সেগুলো দিয়ে কিন্তু তোমরা তোমার বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশন নিতে পারো। এখানে যে এমসিকিউ আমরা দিচ্ছি এগুলো কিন্তু খুবই হাইলাইটেড, এগুলো কিন্তু তোমার যে কোনো বোর্ডে আসার মতো করে ওই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে রাখছি। তবে একটা গদ্যের উপরে আসলে অনেক এমসিকিউ, বিশেষ করে আমরা যে লেকচার সাজেশন পিডিএফ গুলো দিয়েছিলাম তোমাদেরকে, আমাদের কিন্তু প্রত্যেকটা গদ্যের প্রত্যেকটা পদ্যের উপর কিন্তু আমাদের সাজেশন পিডিএফ আছে। সেগুলা যদি তুমি দেখো দেখবা যে হিউজ প্রশ্ন, তো ওই হিউজ প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমরা যদি চাও সেই সাজেশন পিডিএফ গুলো তোমার দরকার, তাহলে যেটা করতে পারো, এই যে এখন লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ, এই লাইভ ভিডিওর ক্যাপশনের মধ্যে তুমি দেখো পরীক্ষা দিতে চাইলে পরীক্ষা গ্রুপে অ্যাড হবা, এবং পরীক্ষা গ্রুপে অ্যাড হইলেও সেখান থেকে সাজেশন নিয়ে তুমি কথাবার্তা সাজেশন নিয়ে ইনফরমেশন পাবা। এরপরে এক্সামের জন্য তোমার সাজেশনের জন্য কিন্তু আলাদা একটা গ্রুপ দেওয়া আছে, সেখানে অ্যাড হয়েও কিন্তু তুমি সাজেশনটা পেতে পারো। এবং সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং পরীক্ষার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের পরীক্ষা আমরা নিচ্ছি, এবং এটা টোটালি একদম ভলান্টিয়ারলি ফ্রিলি নেওয়া আছে। এটার জন্য কোনো তোমার পেমেন্ট বা আদার্স কোনো কিছু তোমার কাছ থেকে প্রতিষ্ঠান চাচ্ছে না, তুমি জাস্ট রেগুলার পরীক্ষা দাও। এবং আজকের পরীক্ষা অলরেডি প্রায় 2000 স্টুডেন্ট দিচ্ছে, মানে হিউজ স্টুডেন্ট কিন্তু মার্কেটে অলরেডি পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক দিনই 2016 থেকে 2000 করে স্টুডেন্ট রেগুলার পরীক্ষা দিচ্ছে, এবং এটা ডে বাই ডে আরো বাড়বে ইনশাল্লাহ। তবে এখন যেটা আমার বলার সেটা হচ্ছে ক্লাস কিন্তু শেষ, আমি বলে দিই ক্লাস শেষ। তবে আমি কিছু ইনফরমেশন তথ্য দিব তোমার এখন এই মুহূর্তের প্রিপারেশন নিয়ে, সেটা হচ্ছে বাংলা গদ্যতে তোমাদের টিচার আছে, টিচারের সাথে একটু যদি কথা বলি, বাংলা গদ্যতে অনেকে নাম্বার কম পায়। এন্ড এই যে গদ্যতে নাম্বার কম পাওয়ার পিছনে আসলে কোন জিনিসগুলো দায়ী বা কিভাবে লিখলে আসলে নাম্বারটা বেশি ওরা পেতে পারে, এটা কি মনে হয়? মানে কোন আসলে মেইন যে সমস্যাটা, অনেকেই গদ্যটা পড়তে চায় না ভালো মতো। যেমন আজকে যে এমসিকিউ গুলো করলাম বেশিরভাগই কিন্তু একদম গদ্য থেকে সরাসরি তুলে দেওয়া, কিন্তু অনেকে গদ্যগুলো পড়তে চায় না। না পড়লে তো মূলত এই এমসিকিউ যেগুলো আসবে একদম সূক্ষ্ম প্রশ্নগুলো সেগুলো পারবে না।
এবং দ্বিতীয়ত যখন সৃজনশীল আসবে তখন আমি গল্পের উপর যদি ভালো মতো আয়ত্ত না থাকে তখন তো আমি সেই সৃজনশীলটা অ্যান্সার করতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই প্রথমত আমাদের কি করতে হবে, গদ্যটা খুবই ভালো মতো পড়তে হবে, যেটা আমরা পড়তে চাই না, ওই শুধুমাত্র সৃজনশীল পড়ে গেলাম, এমসিকিউ পড়ে গেলাম। আচ্ছা, এই ক্ষেত্রে লেখার প্রসেসের ক্ষেত্রে আসলে কোন দিকগুলো দেখা দরকার যে এভাবে লিখলে ও একটু ভালো নাম্বার বেশি পাবে বা অন্যদের থেকে নাম্বার পাবে একটু বেশি? আচ্ছা, তাহলে আমাদের যে প্রশ্নটা থাকবে, প্রশ্নটা আমাদের অবশ্যই ভালো মতো বুঝতে হবে এবং সেখানে প্রশ্নে যেটা চেয়েছে সেটাই উত্তর দিতে হবে, প্রাসঙ্গিক উত্তর। অনেকে আছে যে পৃষ্ঠা ভরানোর শুধু চেষ্টা করে, দেখা যায় একই কথা বারবার লিখে শুধু পৃষ্ঠা ভরানোর চেষ্টা করে, অপ্রাসঙ্গিক কথা লেখে। কিন্তু আমাদের অপ্রাসঙ্গিক কথা কিন্তু লিখলে হবে না। সৃজনশীলের প্রত্যেকটা শিক্ষক যখন পড়ে তখন একই কথা যদি বারবার আসে তখন কিন্তু ভালো লাগে না। তুমি একটা কথাকে যখন সুন্দর করে গোছায় লিখবে এবং প্রাসঙ্গিক উত্তর দিবে, সেটা যুক্তির সাথে তুলনা করো, তখন সেটা একদম টিচার ভালো মতো দেখবেন, সুন্দর ভালো মার্ক পাওয়া যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে তোমরা যখন লিখবা লেখার ক্ষেত্রে কিন্তু তোমার এই যে একটা স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, যেমন হচ্ছে বাংলা ক এবং খ নম্বর প্রশ্নের জন্য তুমি ক এর জন্য শুরুতে এক লাইনে হয়ে যাচ্ছে, তার মানে খ এবং ক এর জন্য তুমি 1 পেজ নিবা, গ এর জন্য তুমি আমার মতে মিনিমাম 1.5 থেকে 2 পেজ লেখা উচিত, এবং ঘ এর জন্য 2 থেকে 2.5 পেজ লেখা উচিত। তো এই পেজ রিকোয়ারমেন্টও কিন্তু তোমার সবগুলো সৃজনশীলের ক্ষেত্রে তোমার ফিল আপ করতে হবে। এন্ড যখন তুমি লিখবা লেখার ক্ষেত্রে নীল কলমে ব্যবহার করতে পারো। নীল কলমের ব্যবহারটা যেমন গ এর হেডিংটা দেওয়ার জন্য, গ এর মেইন অ্যান্সারটা দেওয়ার জন্য, ঘ এর মেইন অ্যান্সারটা দেওয়ার জন্য। কোনো যদি তুমি কিওয়ার্ড ইউজ করো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দেখলে স্যার পছন্দ মনে করবে, সেগুলোর জন্য সেগুলো কিন্তু তুমি নীল কালিতে ইউজ করতে পারো, লিখতে পারো। এন্ড বিশেষ করে রচনাতে যখন তোমরা লিখবা, বাংলা রচনাতে তোমরা কিন্তু পয়েন্ট বাড়াবা। অনেকেই পয়েন্ট কম লেখে, পেজ বাড়ানোর ট্রাই করে। পয়েন্ট বাড়াবা, পেজও বাড়ানোর ট্রাই করবা, যাতে সমান্তরাল ভাবে দুইটাই হয়, এবং দুইটাই হলে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু অন্যান্য শিক্ষার্থীর থেকে তোমার নাম্বারটা একটু বেশি থাকবে। এবং এই জিনিসগুলো কিন্তু তোমার রেগুলারই করে দিতে হবে। সিকিউ দেখায় বুঝাই দিলে ওইটাই বেটার হয়। আচ্ছা, সিকিউ যে বিষয়টা আছে, অলরেডি আমাদের আমরা কি একদম প্র্যাকটিক্যালি খাতা ধরে ধরে কিন্তু আমরা দেখাইছিলাম, কারণ আমাদের অফলাইন মডেল টেস্ট ছিল, আমরা ধরে ধরে দেখাইছিলাম। যদি ওটা না পাও, প্রয়োজনে আমি আলাদা করে, আমরা সৃজনশীলের জন্য আমরা আলাদা করে তোমাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে সৃজনশীল লেখার প্রসেসটা একদম টোটালি একটা সৃজনশীল ধরে প্যাকটিস করা দিব, ঠিক আছে? চেষ্টা করবা যেন কাটাকাটি না হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অনেক বড় ব্যাপার। মানে আমরা যখন অফলাইন আমাদের পরীক্ষা হয়েছিল, আমাদের তোমাদের 25 ব্যাচ যারা তোমাদের মতোই 25 ব্যাচে হলিক্রসের শিক্ষার্থীরা, নটরডেম, ঢাকা সিটি কলেজ, অন্যান্য কলেজের শিক্ষার্থীরা, ওরা আমাদের এখানে অফলাইনে মডেল টেস্ট দিল। তো দেওয়ার ক্ষেত্রে নাম্বার ভ্যারি করছে কি কারণে, একটা স্টুডেন্ট খুব ভালো লিখছে, এন্ড তারপরে সেম হলিক্রসে আরেকটা স্টুডেন্ট লিখছে, তার হাতে লেখাটা খারাপ, তার নাম্বারটা কমে গেছে, তার হাতে লেখা কাটাকাটি, তার নাম্বারটা কমে গেছে। এটা হবে, এটা যে কোনো টিচারই খাতা দেখতে গেলে এই জিনিসটা হবে। তো হাতে লেখা কাটাকাটি করা যাবে না, স্পষ্ট শব্দগুলো স্পষ্ট ভাবে স্যার যাতে পড়তে পারে এরকম রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, একদম অ্যাকুরেটলি যে জিনিসটা চাইছে সেই জিনিসটা সম্পর্কে ধারণা দিবা। যে প্রশ্নটা সম্পর্কে তুমি ধারণা পারো না, তোমার ধারণা নাই, সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ারই দরকার নেই। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন উত্তর করে আসতে হবে। একদমই পারো না, চলে আসছে, তারপর অ্যান্সার করে আসতে হবে, ইচ্ছা কোনো হয় নেই। আর একটু আগে যেটা বললাম, তোমরা যারা আছো, তোমরা যারা পরীক্ষা দিতে চাও, আমাদের ফ্রিতে আমরা পরীক্ষা নিচ্ছি প্রত্যেকটা গদ্যের উপরে, প্রত্যেকটা পদ্যের উপরে, এবং আমার নাটক উপন্যাসের উপরে নিব। সেগুলো তোমরা ক্যাপশনের মধ্যে লিঙ্কে ক্লিক করে সেখান থেকে পাবা। আর যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ার, ডিউরিমাস প্ল্যাটফর্ম একটা অ্যাডমিশনের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে টিচাররা মূলত অ্যাডমিশনের ক্লাস নিতেই পছন্দ করে, এবং আমরা মূলত অ্যাডমিশনের জন্যই পড়াই। আমাদের এখানে অফলাইন অনলাইন দুটোই আছে। ঢাকার ফার্মগেটে আমাদের অফলাইন ব্রাঞ্চ আছে, এবং অনলাইনটাও ঢাকার ফার্মগেটে। তবে অনলাইনে তুমি যে কোনো জায়গা থেকে যুক্ত হতে পারবা। আর বিশেষ করে ডিউরিমার্সে কেন যুক্ত হবে যদি আমি বলি, এখানে যারা টিচার প্যানেলে আছে সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। তো এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। নাম্বার 2, আমাদের অফলাইন ব্যাচ আছে, তার মানে আমরা তোমার টাকা নিয়ে ভেগে চলে যাবো এরকম ইন্টেনশন আমাদের নাই, এবং আমাদের অফলাইনটা বেশ অনেক বছর থেকেই আছে। তো আমরা এই জায়গা থেকে ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। নাম্বার 3, যারা এখানে পড়ায় তারা অনেক বছর থেকে অ্যাডমিশনে পড়ায়, যে কারণে তাদের একটা এক্সপিরিয়েন্স অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি। নাম্বার 4, এখানে যারা হচ্ছে তোমার ক্লাস দিবে, আমাদের এখানে কিন্তু বই সহকারে তোমাকে ক্লাস দেওয়া হবে, একদম বই, 5টা বই পাবা। এই বইগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে তুমি হুবহু প্রশ্ন পাবা, এবং এই প্রশ্ন কমন পাওয়ার রেশিওটা মিনিমাম 80%। এরপরে 80 থেকে কিছু কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যেগুলোতে 100% প্রশ্ন কমন আসে, আর কিছু আছে টাইপ কমন আসে। টাইপের মানে টাইপ তুমি কমন পাবা 100%, তবে একদম সরাসরি সংখ্যা সহকারে তুমি প্রশ্ন কমন পাবা, এরকমও আমাদের এখান থেকে প্রশ্ন আসবে। এর পাশাপাশি হচ্ছে টি শার্ট পাবা, এবং একটা কোর্সে ভর্তি হলে তোমার অন্য আলাদা করে আর কোনো কোর্সেই ভর্তি হতে হবে না, একটা কোর্সেই সবকিছু পেয়ে যাবা। তোমাকে বাংলাদেশের
অন্য কোনো অনলাইন ব্যাচে তোমার অ্যাডমিশন নিতে হবে না। আমি এমন কি বলবো যে শুধু অনলাইনে পড়েই আমাদের অ্যাডমিশন ব্যাচ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তার মানে আমি এটাই বুঝি যে তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইউনিভার্সিটির সাথে থাকো, তোমার অ্যাডমিশন জার্নিতে যদি ইউনিভার্স তোমার সাথে থাকতে পারে, তোমার অ্যাডমিশনে তুমি অন্য কোথাও আলাদা করে 2 নৌকা পা দেওয়া লাগবে না। 1 নৌকায় পা দিয়ে তুমি কিন্তু খুব ইজিলি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে একটা আসন নিশ্চিত করতে পারবা। এবং এই আসন নিশ্চিতের ক্ষেত্রে তুমি কি একদম শেষের দিকের আসনগুলো পাবা? না, আমি টপ 20-এর মধ্যে আমাদের স্টুডেন্ট আছে, টপ 8-এর মধ্যে, মানে টপ 8 অষ্টমতম হয়েছে আমাদের ব্যাচ থেকে। এর একদম এই জিনিসগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের ডেটা থেকে আমি বলতেছি। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, এবং তুমিও যদি চেষ্টা করো তুমিও পারবে ইনশাআল্লাহ, তোমার পক্ষ পসিবল। ঠিক আছে? আর এই ব্যাচে যদি তোমরা ভর্তি হও, নর্মালি কোর্স ফি 2999, এর মধ্যে বই আছে। তবে এটা এই অফারটা 25 তারিখ পর্যন্ত। তবে আরেকটা স্পেসিফিক ভাবে যদি অফারটা বলি, সেটা হচ্ছে যদি তোমরা এখন প্রি বুকিং করো, মাত্র 500 টাকায় প্রি বুকিং করতে পারবা। এটা হলে সুবিধা কি, 26 তারিখ থেকে এই কোর্সের পেমেন্ট হবে 4500 টাকা। কিন্তু তোমার জন্য, তুমি যদি বোর্ড এক্সাম চলাকালীন সময় তখন পেমেন্ট করো, তখনও তোমার জন্য 2999 টাকায় থাকবে। অর্থাৎ তোমার জন্য পেমেন্টটা বাড়বে না, জাস্ট প্রি বুকিং করে তোমার আসনটা নিশ্চিত করে ফেলতে হবে অ্যান্ড তোমার জার্নিটা শুরু করে দিতে হবে। এখন ভর্তি হলে সুবিধা কি, তুমি আমাদের এখানে বোর্ড এক্সামের জন্য অলরেডি যে ক্লাসগুলো আছে, প্রিমিয়াম ক্লাস যেগুলো আছে অলরেডি, সেগুলো রেকর্ডেড আকারে টপিক ভিত্তিক ক্লাস আছে, তুমি সেগুলো করে তোমার প্রিপারেশনটাকে যাচাই করে নিতে পারবা। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই, আগামীকালকে তোমাদের জন্য পদ্যের ক্লাস আছে আমাদের এখান থেকে। যে শর্ট সিলেবাস পদ্যের সবগুলো আলোচনা করা হবে। ঠিক কয়টায়? 9:30 রাত 9:30। আগামীকালকে কিন্তু আমরা আরো বেশি প্রশ্ন রাখবো। আজকে একটু কম প্রশ্ন তোমার কাছে মনে হয়েছে, কারণ গদ্যের উপরে কিন্তু আমরা বেশ অনেকগুলো ফ্রি এক্সাম নিচ্ছি, তো সেজন্য একটু কম প্রশ্ন রেখেছি। তবে আগামীকালকে প্রশ্ন কিন্তু অনেক বেশি থাকবে এবং তোমাদের প্র্যাকটিসটা কিন্তু অনেক বেশি হবে ইনশাল্লাহ। তো ঠিক রাত 9:30 আগামীকালকে চলে আসবে ইউনিভার্স ফেসবুক পেজে, অ্যান্ড এসে তোমার ক্লাসগুলা তুমি করবা, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। সবাই ভালো থাকো, আজকে আর পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, আসসালাম। দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।